হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর চলতড়িতের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে আলোচনা করব। এখানে যেভাবে আমরা আলোচনা করছি সেটা তোমাদের একদম পরীক্ষার ক্ষেত্রে খুব উপযোগী। আমরা প্রথমে থিওরি আলোচনা করব, তারপরে কী ধরনের গাণিতিক সমস্যা আছে সেগুলো আলোচনা করব, তারপরে কী ধরনের কোশ্চিন আসতে পারে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। সেই সঙ্গে এই তোমার চ্যাপ্টার আরও 5টা ক্লাস আমরা কমপ্লিট করেছি। তোমরা যারা এখনও দেখোনি সেই ক্লাসগুলি, তার জন্য তোমরা কি চলে যাও, এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে দেখো আমরা একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে বাকি ভিডিওগুলি তোমরা কি করতে পারো, দেখতে পারো। অথবা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে দেখো ক্লাস 10-এর জন্য দেখবে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ক্লাস 11-এর জন্য প্লেলিস্ট করা আছে, ক্লাস 12-এর জন্য প্লেলিস্ট করা আছে। সেখান থেকে ভিডিওগুলি তোমরা দেখতে পারো। আর একটা কথা বলে রাখি যে কি, এই চ্যানেলে তোমাদের যেভাবে তোমাকে ভিডিও প্রদান করবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একদম যেমন তোমার প্রয়োজন ঠিক সেরকমভাবে ভিডিওগুলো আমরা বানানো হচ্ছে। তাই এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি আলোচনা করব। আজকে আলোচনা করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তার সম্পর্কে আমরা গাণিতিক সমস্যা। আমরা শিখেছি যে কি, কোনো একটা দেবে যদি কি হয়, একটা পরিবাহী হয়। আমরা শিখেছি একটা পরিবাহী, এই ধরো সাপোজ একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে কি আছে, পরমাণুগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত আছে। পরমাণুগুলো কি আছে, একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত আছে। সেই পরমাণুগুলোর ভেতরে কি থাকে, অল্প কি থাকে, এক একটা পরমাণুর মধ্যে কি থাকে, কিছু পরিমাণ ফাঁক থাকে। সেই ফাঁকগুলোকে আমরা কি বলছি, ল্যাটিস। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়, ল্যাটিস স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে আমরা যে কোনো কঠিন পদার্থই কেন ভাবি না কেন, সে লোহা, তামা, রূপো হোক না কেন, তার দুটো পরমাণুর মধ্যে যে তোমার ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কিন্তু ফাঁক থাকে। এখন পরিবাহীতে কি হয়, যে মুক্ত ইলেকট্রন যে পরমাণুর মধ্যে বদ্ধ নয়, সে কিছুটা শক্তিপ্রাপ্ত হয়ে সেই ক্রিস্টালের মধ্যে চলে গেছে, তখন তারা কি করতে পারে, মুভ করতে পারে। ধরো এগুলো হচ্ছে কি পরমাণু, এর কি মেথড দিয়ে ফাঁক। ধরো এই পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনটার একটা ইলেকট্রন ধরো সেই পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে আসলো মানে পরিবেশে আসলো না, সেই পদার্থের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় চলে আসলো। এরকম ইলেকট্রনকে আমরা কি বলবো, এই ডট ডট আমরা যেটা দিচ্ছি, এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়, মুক্ত ইলেকট্রন। এই যে ডট ডটগুলো আমরা দিচ্ছি, যেগুলা পরমাণুর সঙ্গে বদ্ধ নয়, এগুলাকে কি বলা হয়, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন যখন কি করে, ঘোরাঘুরি করে, তখন কি দেয়, বাধা দেয়। এখন এই মুক্ত ইলেকট্রন যখন বাধা দেয়, তোমাকে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে তোমাকে কি করতে হয়, এই মুক্ত ইলেকট্রনকে কি করতে হয়, একদিকে নিয়ে যেতে হয়। তাহলে একদিকে নিয়ে যেতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে বাইরে থেকে তড়িৎচালক বল প্রদান করতে হবে, ব্যাটারি ইউজ করতে হবে। সেই ব্যাটারি ইউজ করার ফলে এই ইলেকট্রনগুলো সব কী করে, আধানগুলো একটা নির্দিষ্ট, ইলেকট্রনগুলো যত আছে সবগুলো একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। এখন দেখো গতিশীল হতে গেলে দেখো এই পরমাণুর সঙ্গে কি করছে, এই পরমাণু যেগুলো আছে মাঝে মাঝে ধাক্কা খাবে। ধাক্কা খেলে সে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। তার মানে একটা আধান যখন সে গতিশীল হচ্ছে, গতিশীল হওয়ার পথে সে কিন্তু বাধা পাচ্ছে, মানে ধাক্কা পাচ্ছে। কার সঙ্গে, পরমাণু ল্যাটিস স্ট্রাকচারের সঙ্গে। তাহলে সেই ধাক্কার ফলে কি হয়, কিছু পরিমাণ কি হয়, তাপ উৎপন্ন হয়। তার কারণ হচ্ছে ধাক্কার ফলে তার গতিশক্তি কিছুটা কমে যায়। যে শক্তিটা কমে গেল, সেই শক্তিটার অর্থাৎ তড়িৎ শক্তি যে পরিমাণ কমে গেল, সেই তড়িৎ শক্তির কিছু অংশ কি হয়, তাপ শক্তি হিসাবে রূপান্তরিত হয়, তাপ শক্তি হিসাবে। এই যে তোমার হচ্ছে কি ঘটনা, এই ঘটনাকে বলছি আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। অর্থাৎ তুমি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠাও, তাহলে সেই তড়িৎ পরিবাহীটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায় ভালো করে বুঝতে পারলে, তার কারণ হচ্ছে কি, ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে যায়। যেহেতু পরমাণুর ভেতরে হচ্ছে পদার্থটার, পরিবাহীটার ভেতরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র স্থান আছে, যার ভেতর দিয়ে ইলেকট্রনগুলো যাতায়াত করতে পারে, এবং তার ফলে কি হয়, বারে বারে কি হয়, বাধাপ্রাপ্ত হয়। আর বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে কি, তার শক্তি হ্রাস পায়, অর্থাৎ তড়িৎ শক্তি হ্রাস পায়। আর যে পরিমাণ তড়িৎ শক্তি হ্রাস পেল,
তার কিছু অংশ কি হয়ে যায়, তাপ শক্তি হিসাবে রূপান্তরিত হয়। তার মানে আমরা কি পেলাম, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তুমি যদি কি করো, তড়িৎ প্রবাহ পাঠাও, তাহলে সেই তড়িৎ প্রবাহের ফলে তোমার কি হবে, পরিবাহীটা গরম হয়ে যাবে। এবার কতটা পরিমাণ গরম হবে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? কতটা পরিমাণ গরম হবে, বিজ্ঞানী জুল সর্বপ্রথমে বললেন যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে কি পরিমাণ কত তাপ উৎপন্ন হবে এবং সেই তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেই সম্পর্কে একটা সূত্র দিলেন, তার নাম হচ্ছে কি জুলের সূত্র। তাহলে জুলের সূত্র, সেই সূত্রের নাম হলো কত, জুলের সূত্র। এই জুলের সূত্রে অ্যাকচুয়ালি বলা হবে যে এই যে এখানে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা তোমাকে জানতে হবে। এখানে কি কি ফ্যাক্টর আছে দেখো, একটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ আছে, তুমি কারেন্ট দিলে এখানে একটা তড়িৎ প্রবাহ, আর এখানে কি আছে, এই পরিবাহীটার একটা হচ্ছে কি রোধ আছে, এই পরিবাহীটার রোধ আছে, আর এখানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আর সময়, কতক্ষণ ধরে তুমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ, অর্থাৎ তড়িৎ প্রবাহের সময়, টি হচ্ছে কি তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময়, ঠিক আছে? আর একটা হয় আমি কি ধরনের তোমার হচ্ছে কি পরিবাহী নিচ্ছি, অর্থাৎ পরিবাহীর উপাদান, আর একটা হচ্ছে কি পরিবাহীর তোমার হচ্ছে কি উপাদান। উপাদান মানেই হচ্ছে কি কার সঙ্গে রিলেটেড, এই হচ্ছে কি রোধের সঙ্গে রিলেটেড। পরিবাহীর উপাদান মানে হচ্ছে কি উপাদানটা কার উপর নির্ভর করবে, এই রোধ, এই রোধের মধ্যে দেখো সবগুলা লুকিয়ে আছে, কি 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 লুকিয়ে আছে, পরিবাহী রোধ লুকিয়ে আছে, পরিবাহীর দৈর্ঘ্য লুকিয়ে আছে, পরিবাহীর প্রস্থচ্ছেদ লুকিয়ে আছে, কার মধ্যে, এই রোধের মধ্যে। কারণ আমরা আগেই শিখেছি এই রোধ সমান সমান রো এল বাই এ, মানে এটা হচ্ছে কি উপাদানকে নির্দেশ করছে, এটাকে দৈর্ঘ্যকে নির্দেশ করছে, এটাকে প্রস্থচ্ছেদকে নির্দেশ করছে। তাহলে এই জিনিসগুলো আমরা আগেই জেনেছি। তার মানে এখানে ভেরিয়েবল ফাংশন কি কি আছে, অর্থাৎ এই জুলের সূত্রে যে উৎপন্ন তাপ, সেই উৎপন্ন তাপ কি কি কিসের উপর নির্ভর করতে পারে, এখানে দেখো সময়ের উপর নির্ভর করতে পারে, এখানে দেখো তড়িৎ প্রবাহের উপর নির্ভর করতে পারে, এখানে দেখো রোধের উপর নির্ভর করতে পারে। আর কিছু আছে কি, দেখো আর কোনো ভেরিয়েবল রাশি নাই এখন পর্যন্ত আমরা যা শিখেছি। তাহলে প্রথম সূত্রে কি বলা হচ্ছে, প্রথম সূত্রে বলেছে এখানে যে উৎপন্ন তাপ, তাহলে উৎপন্ন তাপকে আমরা কি ধরছি, এইচ ধরছি। বলছে উৎপন্ন তাপটা কার সঙ্গে সমানুপাতিক হবে, আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক। যখন কি হবে, যখন বলা হয়েছে কি 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 স্থির থাকতে হবে, তোমার হচ্ছে কি পরিবাহী রোধ, আর হচ্ছে কি সময় যখন হচ্ছে কি অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকতে হবে, তখন কিন্তু হচ্ছে কি কি হবে, উৎপন্ন তাপটা তোমার হচ্ছে কি পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল যে যত প্রবাহ মাত্রা বাড়াবে তোমার উৎপন্ন তাপ তত তার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। 2 নম্বর হচ্ছে কি দেখো এখানে রোধ আছে, বলছে উৎপন্ন তাপটা কার সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক, যখন তোমার কি থাকবে আই এবং টি অপরিবর্তিত থাকবে। তৃতীয় সূত্রে কি বলা হচ্ছে, তৃতীয় সূত্রে বলা হচ্ছে যে তোমার উৎপন্ন তাপ কার সঙ্গে সমানুপাতিক, উষ্ণ মানে হচ্ছে কি তোমার যতক্ষণ পরিমাণ তাপ দিচ্ছ তার সময়ের সঙ্গে সমানুপাতিক, যখন কি থাকবে আই, যখন হচ্ছে কি আই এবং হচ্ছে কি আর কি থাকবে অপরিবর্তিত থাকবে। এই হচ্ছে কি তোমার জুলের সূত্র। তাহলে জুলের সূত্র কি দেখলাম, তোমার কাছে এখানে ভেরিয়েবল যে ফাংশনগুলো আছে তার উপরই তো তোমার তাপ উৎপন্ন করতে পারে। তাহলে ভেরিয়েবল আছে কি প্রবাহ মাত্রা, অর্থাৎ তুমি প্রবাহ মাত্রা বাড়াতে কমাতে পারো। আবার হচ্ছে কি পরিবাহী রোধ, অর্থাৎ এক একটা পরিবাহী আলাদা আলাদা পরিবাহী নিতে পারে, এই রোধটা তুমি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারো। তোমার হচ্ছে কি উপাদান চেঞ্জ করে পরিবর্তন করতে পারো, দৈর্ঘ্য চেঞ্জ করে পরিবর্তন করতে পারো, সরু মোটা করে পরিবর্তন করতে পারো, আর হচ্ছে কি কতক্ষণ ধরে তুমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ তার উপর নির্ভর করছে। তাহলে এই হচ্ছে কি জুলের সূত্র। এই তিনটে হচ্ছে কি আমরা যদি আমরা ভেদের সূত্রান হিসাবে যদি এক করি তাহলে আমাদের আসে কত, যে এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এবার সমানুপাতিককে যদি সমানে করো তাহলে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবককে সাথে আই স্কোয়ার
আরটি ধরছি, এখানে কে হচ্ছে কি একটা ধ্রুবক ধরো, এই কে কে আমরা কি ধরছি, একটা ধ্রুবক ধরছি। এবার দেখো এই ধ্রুবকটা, এই যে ধ্রুবক, সেই ধ্রুবকটা যদি আমরা কি করি, ইউনিট হিসাবে চেঞ্জ করি, ইউনিট হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই কি হবে, আমরা আর কে যদি অ্যাম্পিয়ার, আইকে যদি অ্যাম্পিয়ার আমরা বাংলায় লিখি অ্যাম্পিয়ার, আর কে যদি ওহম, আর টি কে যদি হচ্ছে কি সেকেন্ড, এই এককে প্রকাশ করি, তাহলে এই সমান সমান হয়ে যায় কত, আই স্কয়ার আর টি বাই হচ্ছে কি জে, যেখানে জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, জে কে কি বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক। বুঝতে পেরেছ? তাহলে এই সূত্রটা আমাদের জরুরি, যে এই সমান কত পেয়ে গেলাম, আই স্কয়ার আর টি বাই জে। তাহলে এখানে এই জে কে আমরা কি বলছি, এই ধ্রুবককে কি বলছি আমরা, জে কে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার আমরা এই বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কীরকম পরিবর্তন হয় সেই জিনিসগুলো আমরা এবার আলোচনা করব। তার মানে আমরা এই জুলের সূত্র সম্পর্ক জানলাম, সূত্র সম্পর্কিত যে সূত্র, গাণিতিক সূত্র, সেটা আমরা প্রতিষ্ঠা করলাম, সেটা পেলাম হচ্ছে কি, আমরা যে সূত্রটা পেলাম সেই সূত্রটা হচ্ছে উৎপন্ন তাপ সমান সমান আই স্কয়ার আর টি বাই হচ্ছে কি জে, যেখানে যেটা হচ্ছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার দেখো আমরা একক ব্যবহার করব, অর্থাৎ একটা সিজিএস পদ্ধতিতে আর একটা এসআই পদ্ধতিতে। আমরা যদি এটাকে, এটা হচ্ছে কি 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাকে মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর ইকুয়েশন যদি আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করি, সিজিএস পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি, তাহলে এই জে এর মান কত হয়, জে সমান সমান হয়ে যাবে, জে এর মান হয়ে যাবে তোমার কত, 4.2 জুল, 4.2 জুল পার হচ্ছে কি ক্যালোরি, 4 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এই সমান কত পেয়ে যাব, দেখো আই স্কয়ার আর টি বাই 4.2, তাহলে এটা যদি ভাগ করে দাও তাহলে হয়ে যায় কত, 0.24 আই স্কয়ার আর টি। তাহলে সিজিএস পদ্ধতিতে তোমাকে যদি বলে যে এই যে উত্তরটা এটা কি হবে, ক্যালোরিতে বার হবে, ক্যালোরিতে বার হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা আমার কত হয়ে গেল, এই সমান 0.24 আই স্কয়ার আর টি, এটা হচ্ছে কি হবে, ক্যালোরি এককে বার হবে। এবার যদি আমরা কি করি, এসআই পদ্ধতিতে, অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি এই জে সমান সমান কত হবে, 1 হবে। এসআই পদ্ধতিতে জে এর মান কত, 1। তাহলে আমাদের সূত্রটা কত দাঁড়ালে, দেখো এই সমান কত হয়ে গেল, আই স্কয়ার আর টি। তাহলে এই যে সূত্রটা পেলাম, এই সূত্রটা কি হবে, জুল এককে তাপ উৎপন্ন হবে। তাহলে তোমাকে যদি জুল এককে তাপ উৎপন্ন করার জন্য সমীকরণ চাই, তাহলে তোমাকে কোনটা ব্যবহার করতে হবে, এই সমান আই স্কয়ার আর টি। আর তোমাকে যদি ক্যালোরিতে তাপ উৎপন্ন কত হয়েছে সেটা যদি তোমাকে বার করতে দেয়, তাহলে তোমার উত্তর মানে প্রশ্নের গাণিতিক সমীকরণ কি হবে, এই সমান 0.24 আই স্কয়ার আর টি। তাহলে এই গেল হচ্ছে কি তোমার জুলের সূত্রের আমরা গাণিতিক রূপ দেখলাম, তার দুটো পদ্ধতিতে তার কি কি ভ্যালু হয় সেটা আমরা জানলাম। এবার আমরা তোমার হচ্ছে কি দেখব, যে জুলের সূত্রের প্রমাণ, এই জুলের সূত্রের প্রমাণটা আমরা করব। তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম যে কি জুলের সূত্র, কি জুলের সূত্রের গাণিতিক রূপ, এবং জুলের সূত্রের সিজিএস এবং এসআই পদ্ধতি তাদের গাণিতিক রূপ কি হলো সেটা আমরা আলোচনা করলাম। এবার জুলের সূত্রের প্রমাণ, জুলের সূত্রের প্রমাণ কিরকম জিনিস, ধরো সাপোজ এই হচ্ছে কি একটা রোদ, আর এখানে ধরো একটা কি করেছো, ব্যাটারি লাগিয়েছো, ব্যাটারি লাগিয়েছো, এই হচ্ছে কি ধরো একটা ব্যাটারি লাগিয়েছো, তার মানে এটা হচ্ছে কি রোদ। আর সেই রোদের ভেতর দিয়ে কি যাবে, ধরো এখানে একটা পয়েন্ট ধরে নাও এ পয়েন্ট, আর এটা হচ্ছে কি বি পয়েন্ট।
আর এখানে তুমি একটা কি এটা প্লাস এটা মাইনাস। তাহলে কি হবে, এর ভেতর দিয়ে আধান মুভ করবে। ধরো এখানে হচ্ছে কি আধান এই দিকে হচ্ছে কি করছে, মুভ করছে। আমরা কি ধরলাম, আমরা ধরলাম হচ্ছে কি এ ও বি বিন্দুর মধ্যে বিভব ভি সমান হচ্ছে কি এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আর কত যাচ্ছে, কিউ আধান কি করছে, একদিক থেকে অন্য দিকে যাচ্ছে। কিউ আধান হচ্ছে কি তোমার হচ্ছে কি একদিক থেকে অন্য দিকে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে হচ্ছে কি কিউ আধান যাচ্ছে। অর্থাৎ কিউ সমান হচ্ছে কি আধানের পরিমাণ, কত আধান কি করছে এ থেকে বি এর দিকে, বি থেকে এর দিকে যে আধান হচ্ছে কিউ হচ্ছে কি বি থেকে এর দিকে প্রবাহিত আধান, ঠিক আছে, প্রবাহিত আধান। এবং সেটা কত সময়ে, টি সময়। এই আধানটা কত যাচ্ছে, টি সময়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করবে, এই যে আধান যে যাচ্ছে তাহলে সেই আধানটা কিছু পরিমাণ কি করবে, কার্য করবে। তাহলে সেই কার্য সমান সমান যদি কি হয়, তাহলে হচ্ছে কি ভি ইন্টু কত হয়, কিউ হয়। কার্য সমান হচ্ছে কি ভি ইন্টু কিউ। ভালো করে বুঝে নাও যে কি এই ধরো হচ্ছে কি সার্কিট, তার মানে এর ভেতর দিয়ে কি হচ্ছে আধান যাচ্ছে। তাহলে সেই আধান যেতে গেলে কিছু পরিমাণ কার্য করবে, তার কারণ হচ্ছে সে বাধা পাবে। তাহলে সেই বাধাকে অতিক্রম করতে গেলে তাকে কি করতে হবে, কিছু পরিমাণ কার্য করতে হবে। কত পরিমাণ কার্য করতে হবে, আমরা কার্য আর বিভবের সম্পর্ক দেখেছিলাম যে বিভব সমান সমান একক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তার বিভব বলা হয়। তাহলে এক্ষেত্রে ডাব্লু সমান অর্থাৎ কার্য, এটাকে কি বলা হয়, কার্য। তাহলে কার্য সমান সমান আমরা কি পেলাম, ভি ইন্টু কিউ পেলাম। এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। তাহলে এই কিউ আধানকে টি সময়ে বি থেকে এ বিন্দুতে আসতে কত কৃতকার্য করতে হলো, ভি ইন্টু কিউ কৃতকার্য করতে হলো। এবার আমরা কি করব, এখানে কারেন্ট উৎপন্ন হবে। আমরা এই বিভব পার্থক্য এখানে কি ধরেছি, ভি, এখানে বিভব পার্থক্য কত ধরেছি, ভি। তার মানে কারেন্ট সমান আই সমান কত হবে, আই সমান হচ্ছে কি ভি বাই আর হবে, ঠিক আছে। এখানে আরটা কি, আরটা হচ্ছে কি আমরা কত ধরেছি, আর সমান আমরা যে পরিবাহীটা নিয়েছি সেই পরিবাহীর রোধ ধরেছি আই। আর একটা ফর্মুলা, আধান যেহেতু যাচ্ছে তার মানে এই ফর্মুলাটাকে আমরা কি দিক দিয়ে লিখতে পারি, আধান দিয়েও লিখতে পারি। অর্থাৎ আই সমান হচ্ছে কি কিউ বাই টি লিখতে পারি। এটা আমরা পরে ইউজ করব, এই ফর্মুলাটা আমরা পরে ইউজ করব। তাহলে আমরা এটাও লিখতে পারি যদি কিউ আধান টি সময়ে বি বিন্দু থেকে এ বিন্দুতে দিয়েছে, তার মানে তড়িৎ প্রবাহ সমান আধান বাই সময়। তাহলে আমরা কিউ সমান কত পেয়ে গেলাম, এই ফর্মুলা থেকে কিউ সমান আই ইন্টু টি। এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো 1 আর 2 থেকে কি পাবো, 1 ও 2 থেকে পাই কি পাবো, দেখো আমরা কিউ এর মান বসিয়ে দিলাম। তাহলে কৃতকার্য সমান আমরা পেলাম কত, ভি ইন্টু কিউ। কিউ এর মান বসিয়ে দিলে কত হবে, ভি আই ইন্টু টি। এই হচ্ছে কি তোমার কৃতকার্যের পরিমাণ। কত কৃতকার্য হলো, ভি আই টি কৃতকার্য হলো। এবার এই কৃতকার্যর সবটাই কি হবে না, তাপে রূপান্তরিত হবে না। এর কিছু পরিমাণ কি হবে, তাপে রূপান্তরিত হবে। যে পরিমাণ তাপে রূপান্তরিত হবে সেটা কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে হচ্ছে কি তাপের যে যান্ত্রিক তুল্যাঙ্ক কিছুক্ষণ আগে শিখলাম। তাহলে উৎপন্ন তাপ কত হবে, উৎপন্ন তাপ এইচ সমান কত হয়, ডাব্লু বাই জে। আমরা এই ফর্মুলা আগে শিখেছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে ডাব্লু ভি আই টি বাই হচ্ছে কি জে। এবং এখানে তুমি কি করতে পারো, এই ভি এর জায়গায় কি লিখতে পারো, আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম এই আই সমান ভি বাই আর হয়, তার মানে আমরা ভি সমান আমরা কি লিখতে পারি, আই আর লিখতে পারি, তাই না। এই যে ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, তাহলে ভি সমান আই আর এখানে বসিয়ে দাও। তাহলে কি হয়ে যাবে কত, আই স্কোয়ার আর টি বাই হচ্ছে কি জে।
তাহলে এই হচ্ছে কি দেখো জুলের সূত্রের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে কি জুলের সূত্র, এটা হচ্ছে কি জুলের সূত্র। তাহলে আমরা দেখো জুলের সূত্রে কিভাবে প্রমাণ করলাম। তাহলে ধরে নিলাম একটা সার্কিট, যে সার্কিটে হচ্ছে কি একটা কি আছে, একটা তড়িৎ কোষ আছে, সেই তড়িৎ কোষের ভেতর দিয়ে আধান পরিবাহিত করছে। কত পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে কিউ, এবং তার রোধ হচ্ছে কি আর, এবং দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি। তাহলে এই আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে টি সময়ে কৃতকার্য কত হচ্ছে, ভি ইন্টু কিউ। এই কৃতকার্য তোমার কি করছে, যদি আমরা আই দিয়ে স্থাপন করি তাহলে কিউ এর জায়গায় আমরা কি লিখতে, কি আই সমান কিউ বাই টি। তাহলে এখানে আমরা বসিয়ে দিলে কত পেলাম, ভি আই টি। তার মানে এত পরিমাণ কৃতকার্য করছে। সেই কৃতকার্যটা পুরোটাই তো তাপে উৎপন্ন হবে না, সেই কৃতকার্যের যে পরিমাণ তাপে উৎপন্ন হবে সেটা হচ্ছে কি এই ফর্মুলা দিয়ে আমরা জানতে পারবো। এখানে মান বসালাম, তাহলে পেলাম হচ্ছে কি এর ভি আই টি বাই জে। এই ভি এর মান সমান কত বলছিলাম, আই আর, তাহলে আই স্কোয়ার আর টি হয়ে গেল বাই জে। তাহলে এটাই হচ্ছে কি জুলের সূত্র। এই গেল হচ্ছে কি জুলের সূত্রের প্রমাণ আমরা করে দিলাম। এরপরে যেটা জানতে হবে, এই যে আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক তথ্য বা শক্তি আবিষ্কার হয়েছে তার মধ্যে হচ্ছে কি কারেন্ট, তড়িৎ প্রবাহ হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই যে তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তাপ উৎপন্ন হয়, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর যন্ত্র আমরা কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ তার ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ এই যে সূত্রটা জুলের সূত্র জানলাম, এই সূত্রের ব্যবহারিক প্রয়োগ তুমি দৈনন্দিন দেখছো। কীরকম, তোমার হচ্ছে কি ইলেকট্রিক ইস্ত্রি, হিটার, ঠিক আছে, ইলেকট্রিক ইস্ত্রি আছে, হিটার আছে, তোমার হচ্ছে কি ফিউজ তার আছে, ঠিক আছে। এইগুলো সবই হচ্ছে কি তোমার হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রের প্রয়োগ। তাহলে আমরা কি দেখলাম, পরিবাহী প্রয়োগ কি কি আছে, তোমার হচ্ছে কি ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক ইস্ত্রি, ফিউজ তার, এই সকলেই হচ্ছে কি, আবার হচ্ছে কি আগেকার দিকে ফিলামেন্ট যে বাল্ব ছিল, সেই ফিলামেন্ট বাল্বও হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে এই হচ্ছে কি তোমার প্রয়োজনীয় থিওরি। আর একটা হচ্ছে কি জুলের সূত্রের বিভিন্ন রূপ। আমরা 2 নম্বরটা জানি, জুলের সূত্রের বিভিন্ন রূপ। জুলের সূত্রের বিভিন্ন রূপ আমরা কি কি জেনেছি, একটা হচ্ছে কি জেনেছি এইচ সমান হচ্ছে কি 0.24 আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে কি ক্যালোরিতে। আর একটা হচ্ছে কি এইচ সমান হচ্ছে কি কত, আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে কি জুল এককে আসবে। এটাকে যদি তুমি কি করো, আই সমান কত হয়, ভি বাই আর, এই সূত্র যদি এখানে বসিয়ে দাও তাহলে কত হবে, এইচ সমান হচ্ছে কি ভি বাই আর তার হোল স্কোয়ার আর ইন্টু টি। তার মানে কত আসবে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে একটা আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি আর। তাহলে এটা আর একটা সম্পর্ক। তাহলে এখান থেকে দেখো জুলের সূত্র, তুমি যদি আগেরটা যেটা জুলের সূত্র আমরা জেনেছিলাম সেটা কি ছিল, সেটা হচ্ছে কি বিভবকে ফিক্স রেখে করেছিলাম। এখানে যদি বিভব পরিবর্তন হয়, দুটোর মধ্যে ভালো করে তফাৎ দেখো, আগের সূত্র আর এই সূত্রের মধ্যে বিভব পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য। এখানে হচ্ছে কি আমরা পেলাম এইচ সমান হচ্ছে কি ভি স্কোয়ার টি বাই আর, আর আগে ছিল এইচ সমান সমান কত ছিল, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এই যে দুটো সূত্র, এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। এখানে কিন্তু কি আছে, এখানে হচ্ছে কি বিভব ফিক্সড, বিভব তোমার হচ্ছে কি আছে, অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল বিভব হচ্ছে কি ফিক্সড আছে। আর এখানে হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহ ফিক্সড, অর্থাৎ আই হচ্ছে কি ফিক্স আছে। ভালো করে বুঝতে পারলে এই দুটো ফর্মুলার মধ্যে পার্থক্য। প্রথমটা হচ্ছে কি আমরা এই যে সূত্রটা করেছিলাম সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিভব প্রান্তের কে জড়িয়ে আমরা করেছিলাম, অর্থাৎ ভি এখানে কি ছিল, ফিক্স ছিল। এখানে হচ্ছে ভি হচ্ছে কি ফিক্স ছিল, কিন্তু এখানে হচ্ছে কি আই হচ্ছে কি ফিক্সড আছে। তাহলে এখানে উৎপন্ন তাপ দেখো কার সঙ্গে সমানুপাতিক, ভি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, যখন টি আর আর হচ্ছে কি ফিক্সড। আবার এইচ সমান কার সঙ্গে সমানুপাতিক, টি এর সঙ্গে সমানুপাতিক, যখন হচ্ছে কি তোমার কত হলো, যখন হচ্ছে কি আর এবং হচ্ছে কি ভি হচ্ছে কি যদি ফিক্স থাকে, অপরিবর্তনশীল
থাকে। আর এইচ সমান সমানুপাতিক কত হলো 1/r হলো। এখানে হচ্ছে কি যদি কি থাকে টি এবং ভি যদি ফিক্স থাকে। আর এখানে কি ছিল এইচটা আর এর সঙ্গে সমানুপাতিক ছিল আর এইচটা টি এর সঙ্গে সমানুপাতিক ছিল, এখানে এইচটা আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক ছিল। তার মানে এইখানে দেখো ডিফারেন্স আসলো যে কি এটার ক্ষেত্রে উষ্ণতার তোমার হচ্ছে কি রোধ বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি হবে যদি হচ্ছে কি ভি ফিক্স থাকে, কিন্তু এখানে দেখো যদি ভি পরিবর্তনশীল হয় তাহলে হচ্ছে কি উষ্ণতার হচ্ছে কি যখন হচ্ছে কি আমরা এমনভাবে ব্যবহার করি যে দুটো তার একটা তারকে একটা ব্যাটারির সঙ্গে প্রয়োগ করলাম সেখানে হচ্ছে বিভব ফিক্স, কিন্তু যদি পরিবর্তনশীল বিভবের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই জিনিসটা হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য ভালো করে বুঝে নাও, আমরা দুটো সূত্রই আমরা ইউজ করব। তাহলে প্রয়োগ অলরেডি বলে দিয়েছি। এবার এখান থেকে তোমার কতগুলা সূত্র আছে। আমরা তোমার কি হয় যে কোনো উৎপন্ন তাপ যে কোনো হচ্ছে কি আমরা এসি তড়িৎ প্রবাহ দেখেছি, আবার হচ্ছে কি ডিসি তড়িৎ প্রবাহ দেখেছি। তাহলে এসি আর ডিসির মধ্যে এখানে হচ্ছে কি মানের পরিবর্তন হয়, এখানে মানের পরিবর্তন হয় না, অর্থাৎ অভিমুখ পরিবর্তন হয়। আমরা উৎপন্ন তাপ কি দেখলাম আই স্কোয়ার আর টি, উৎপন্ন তাপ কি দেখলাম আই স্কোয়ার আর টি। তার মানে এইটাকে যদি আমরা কি মাইনাস আই বলি তাহলে কি কোনো পরিবর্তন হবে? দেখো আই স্কোয়ার আর টি হবে। তার মানে আমি এসি তোমার হচ্ছে কি যে আমাদের যে হিটার বা হচ্ছে কি তোমার হচ্ছে কি বৈদ্যুতিক ইস্ত্রি সেখানে দেখো ডাইরেক্ট কারেন্টের সঙ্গে জুড়ে দেয়। আমাদের কিন্তু বাড়িতে কি থাকে এসি কারেন্ট থাকে, ডিসি কারেন্ট থাকে না। তাহলে এসি কারেন্টের ধর্ম আগেই জেনেছো যে কি এসি কারেন্টের ধর্ম হচ্ছে কি তোমার কত হয় 0 থেকে 1 হয়, মানে ম্যাক্সিমাম হয়, আবার হচ্ছে 0 হয়। তার মানে দিক পরিবর্তন হয়, একবার মাইনাস হয় একবার প্লাস হয়, একবার মাইনাস হয় একবার প্লাস হয়। কিন্তু আমরা এই সকল যন্ত্র সে তোমার কি করো ফিউজ তার বলো, তোমার হচ্ছে কি ইলেকট্রিক তোমার হচ্ছে কি বৈদ্যুতিক বাল্ব যেটা হচ্ছে কি ফিলামেন্ট বাল্ব, সেই বাল্বে কোনো তোমার কি থাকে না ট্রান্সফরমার থাকে না, কোনো তোমার কি থাকে না কোনো তোমার রেকটিফায়ার থাকে না, অর্থাৎ এসি থেকে ডিসি করে না, ডাইরেক্ট তুমি ডিসি কারেন্টে জুড়লে যা হবে এসি কারেন্টে জুড়লেও তাই হবে। এবার তোমাকে প্রশ্ন যুক্ত পারে যে কি বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বৈদ্যুতিক বাল্বে এসি ও ডিসিতে কি একইভাবে কাজ করবে? একইভাবে কাজ করবে। ঠিক একই রকমভাবে তোমাকে প্রশ্ন যুক্ত পারে যে হিটারকে আমরা ডিসিতে ব্যবহার করলে আর এসি ব্যবহার করলে কি আলাদা কোনো ঘটনা ঘটবে? আলাদা কোনো ঘটনা ঘটবে না, কারণ দুটোতেই সমানভাবে কাজে দেবে। তার কারণ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর কি করে না নির্ভর করে না। ভালো করে বুঝে নিলে যে কোনো একটা যন্ত্রে উৎপন্ন তাপ কার ওপর নির্ভর করে না? তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর নির্ভর করে না। দেখো প্লাস দিলেও যা হবে মাইনাস দিলে তাই হবে। তার জন্যে বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক তোমার হচ্ছে কি ইস্ত্রি বা হচ্ছে কি ফিলামেন্ট যুক্ত বাল্ব যে আমরা এসি কারেন্টে যা জুড়লে যা হবে ডিসি কারেন্টে জুড়লেও তাই হবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমরা এইখান থেকে তোমার প্রয়োজনীয় কোশ্চেন তোমাকে আসতে পারে। এবার আমরা গাণিতিক সমস্যার দিকে যাব। গাণিতিক সমস্যায় দেখো আমরা এখানে টোটাল 6টা প্রবলেম দেখেছি। এই 6টা প্রবলেম তোমার 6 ধরনের, 6টা প্রবলেম এখানে আমরা আলোচনা করেছি। যে 6টা প্রবলেম তোমার 6 ধরনের, এই 6 ধরনের প্রবলেম তুমি যদি সলভ করো তাহলে আশা করি যে কোনো প্রবলেম তুমি কি করতে পারবে তোমার সলভ করতে পারবে। কি সম্পর্কিত? তোমার হচ্ছে কি এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত। এবার হচ্ছে কি আমরা কি দেখব গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা কি আছে গাণিতিক সমস্যায়? দেখো একেরটা বলেছে 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে। তাহলে কি কি দিয়েছে তোমাকে? আর তোমাকে দিয়ে দিয়েছে কত 30 ওহম। আর কি দিয়ে দিয়েছে? বলেছে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে? আই সমান হচ্ছে কি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার কি হারে উৎপন্ন হবে? আমরা ফর্মুলা জানি হচ্ছে কি এইচ সমান সমান কত আই স্কোয়ার আর টি। তাহলে এটা হচ্ছে কি উৎপন্ন তাপ, তাহলে তাপের হার সমান হবে কত? তাপের হার, তাপের হার সমান কত হবে? এইচ বাই টি সমান সমান কত হবে? আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার ফর্মুলা আই স্কোয়ার ইন্টু আর। এবার দেখো একদম সিম্পলি ফর্মুলা বসিয়ে দাও। আই স্কোয়ার মানে হচ্ছে কি দেখো কত 10, তাহলে 10-এর কত হচ্ছে হোল স্কোয়ার
ইন্টু আর দেখো কত, আর হচ্ছে কি 30, তাহলে এটা যত কত হবে, এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি কত হবে 100 ইন্টু হচ্ছে কি 30, তার মানে হচ্ছে কি 3000। এবার লাস্টে তোমাকে কি করতে হবে, ইউনিট অবশ্যই বসাতে হবে। এখানে দেখো আমরা কোন সূত্র ব্যবহার করেছি, এইচ সমান আই স্কোয়ার আর টি। তাহলে এই সূত্র যখন ব্যবহার করেছি, এই সূত্রে কি আছে, এই সূত্রে যেটা হবে তাপটা কি হবে জুল এককে আছে, আর টিটা সেকেন্ড, তার মানে এখানে জুল পার সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখতে হবে জুল পার সেকেন্ড। ভালো করে বুঝতে পারলে না, আমরা যে সূত্র ব্যবহার করেছি সেখানে আমরা দেখেছি আই স্কোয়ার আর টি, এখানে আই হচ্ছে এই এইচটা হচ্ছে জুল এককে আর টিটা হচ্ছে সেকেন্ড এককে, তার মানে তোমার তাপের হারটা কত হবে 3000 জুল পার সেকেন্ড। একদম সিম্পল অঙ্ক। দেখো প্রথম যে প্রবলেমটা আমরা করলাম, এবার হচ্ছে কি আমরা 2 নম্বরটার দিকে যাব। 2 নম্বর দেখো কি আছে, 2 নম্বর বলা আছে 10 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলো। তাহলে কি কি দিয়েছে সেটা আগে লিখে নাও। তাহলে আর সমান দিয়ে দিয়েছে কত 10 ওহম, আর কি দিয়ে দিয়েছে বলেছে কত মিনিট ধরে গিয়েছে, টি সমান হচ্ছে কি 2 মিনিট। এই 2 মিনিট মানে কি, তাকে কি করতে হবে সবসময় সেকেন্ড, তার মানে হচ্ছে কি 2 × 60, তার মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। আর কি দিয়ে দিয়েছে অ্যাম্পিয়ার কত দিয়েছে, আই সমান হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। বলেছে এখানে যা উৎপন্ন তাপটা হবে সেটা কোথায় সরবরাহ করবে, তার মানে এখানে যে তাপটা হবে সেই তাপটা একটা কত গ্রাম জল আছে, এখানে হচ্ছে কি 100 গ্রাম জল আছে, তার মানে এম সমান দিয়ে দিয়েছে কত 100 গ্রাম। একে যদি কেজিতে করি তাহলে কত হবে, কেজিতে করলে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, 100 গ্রাম বাই হচ্ছে কি 1000, এত কেজি সমান সমান 1/10 কেজি। তাহলে এই এত ভরের একটা হচ্ছে কি তোমার কি আছে জল আছে, সেই জলে এখানে যে উৎপন্ন তাপটা হবে সেই তাপটা এখানে কি করবে সরবরাহ করবে। ভালো করে বুঝে নাও। তাহলে এরকম তাপ আছে, রোধ কত আছে 10 ওহম, আই কত যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, কত সময় ধরে দিচ্ছে 120 সেকেন্ড ধরে। যে উৎপন্ন তাপটা হবে সেটা কোথায় দেবে, এই 10 গ্রাম 100 গ্রাম জলের, এটা হচ্ছে কি আছে জল আছে, এই জলে প্রদান করবে। তাহলে জলে কি হবে উষ্ণতা বৃদ্ধি পাবে। কত উষ্ণতা বৃদ্ধি পাবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে কি উষ্ণতার বৃদ্ধি, এটা তোমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। ভালো করে বুঝতে পারলে অঙ্কটা। এই হচ্ছে কি তোমাকে কি দিয়েছে, এই হচ্ছে কি ফর্মুলা আই স্কোয়ার আর টি। ধরো এই হচ্ছে কি এই সমান কত হয় আই স্কোয়ার আর টি। তাহলে এই হচ্ছে কি তোমার হচ্ছে কি ফর্মুলা। এখানে যে উৎপন্ন তাপটা হবে সেটা তোমার একটা জলে দেবে, কত পরিমাণ জল 100 গ্রাম জল, সেই জলের তোমার কত উষ্ণতা বৃদ্ধি পাবে এই তাপের ফলে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তাপটা আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো এখানে তোমার আই স্কোয়ার কত 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু আর কত 10 ইন্টু দেখো টি হচ্ছে কি 120। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 5 × 5 = 25 ইন্টু কত হবে 1 2 দুটো শূন্য হয়ে যাবে। এখানে যদি কত হয় 12 × 25কে যদি গুণ করো তাহলে কত দেখায়, 12 × 25কে যদি গুণ করো তাহলে কত হয় 25 দুগুণে কত হয়, দুটো শূন্য বসে গেল, 25 দুগুণে কত হয় 50, ঠিক আছে 5 থাকলো, আবার 25 × 25 30 হলো, তার মানে কত হলো 30,000 তোমার জুল। কত তাপ উৎপন্ন হলো 30,000 জুল তাপ উৎপন্ন হলো। এবার এই 30,000 জুল তাপ, এখানে দুটো আর একটা দুটো শূন্য, তার 30,000 জুল তাপ উৎপন্ন হওয়ার পরে সেই তাপটা এখানে দিচ্ছ। তাহলে কত তাপ উৎপন্ন হবে, আমরা এই সমান কি জানি MST, এই হচ্ছে কি ফর্মুলা জানি MST। এটা তোমার কত ধরো 1 নম্বর ধরো। এবার MST ফর্মুলা, এম কত দিয়েছে দেখো 1/10 কেজি। এসের মান কত, জলের ক্ষেত্রে এসের মান হচ্ছে কি, জলের ক্ষেত্রে এসের মান হচ্ছে কি 4200 জুল পার কেজি, জুল পার কেজি, জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন। এই হচ্ছে কি এসের মান, অর্থাৎ আপেক্ষিক তাপ। এবার আপেক্ষিক তাপ বসিয়ে দিলে কত 4200 ইন্টু
তোমার হচ্ছে এখানে এই উষ্ণতা হচ্ছে কি থিটা, হ্যাঁ, এই উষ্ণতাকে কি বলা হয় এমএসটি। এখানে টি মানে এখানে উষ্ণতা, এখানে থিটা, হ্যাঁ, থিটা মানে এই এটা হচ্ছে কি উষ্ণতা, হ্যাঁ, উষ্ণতা। তাহলে এখানে হচ্ছে কি উষ্ণতা আমরা এখানে কি দিলাম বসিয়ে দিলাম, এই একটা কেটে গেল, তার মানে 420 ইন্টু থিটা। এই হচ্ছে কি আমার সেকেন্ড নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি 2 নম্বর। এখানে দেখো উৎপন্ন তাপ, এখানে হচ্ছে কি এইখানে কত তাপ উৎপন্ন হবে সেটা। এবার কি করব, এবার দুটোকে ইকুয়াল করে দেব, অর্থাৎ 1 ও 2 হতে পায়, 1 ও 2 হতে পায়। কি পাচ্ছি দেখো, দুটো কি হবে সমান হবে, তার মানে 420 ইন্টু থিটা ইকুয়ালস টু কত হবে 30,000, মানে 4টে 0, 3 4টে 0, 30,000। এবার এখান থেকে আমরা কি পেয়ে যাব, তোমার হচ্ছে কি থিটা সমান কত হয়ে যাবে, ভাগ করে দেবো, থিটা সমান হয়ে যাবে কত 30,000 ভাগ হচ্ছে কি 420, তাহলে একটা 0 কেটে দিলাম। এবার 3000কে 42 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে সেটা আসবে কত, তোমার হচ্ছে কি 71.43। এখানে যে উষ্ণতা হবে এটা হচ্ছে কি প্রায়, ঠিক আছে এটা। তাহলে কত উষ্ণতা বৃদ্ধি পাবে, এত উষ্ণতা বৃদ্ধি পাবে। এবার এখন তোমাকে কি করতে হবে, একক ব্যবহার করতে হবে। এবার দেখো একক, এখানে দেখো কেজি নিয়েছি, তার মানে এসটা এখানে জুল কেজি, এখানে দেখো কি আছে কেলভিন, তাহলে এখানে কত হবে কেলভিন। ভালো করে বুঝতে পারলে যে কত কেলভিন উষ্ণতা বৃদ্ধি পাবে, 71.43 কেলভিন উষ্ণতা বৃদ্ধি পাবে। ভালো করে বুঝতে পারলে কেমন করে করলাম, তার মানে এই প্রথম হচ্ছে কি কত তাপ উৎপন্ন হচ্ছে সেটা তুমি জেনে নিলে, সেটা এবার জলে দিলে সেই জলটায় কত তাপ উৎপন্ন হবে, কীরকম ফর্মুলা এমএস ইন্টু থিটা, অর্থাৎ ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য দিয়ে এখানে সমীকরণ দিলে এইটার সঙ্গে সঙ্গে কি হবে এটা সমান হবে, তাহলে সমান করে দিলে এখান থেকে থিটা কত বৃদ্ধি পেলে তুমি ক্যালকুলেশন করে নিলে। তাহলে এই গেল হচ্ছে কি 2 নম্বর টাইপের কোশ্চেন। তাহলে প্রথমটা আমরা কত তাপ উৎপন্ন হয় সেটা পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা দেখলাম যে তাপটা হচ্ছে সেই তাপটাকে কাজে লাগিয়ে তুমি কি করছো, জল গরম করছো, তাহলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে সেটা তুমি কি করতে পারলে ক্যালকুলেশন করতে পারলে। এবার দেখো আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। বলেছে দুটি তড়িৎ বর্তনীতে প্রবাহের অনুপাত 1:2, তার মানে I1 ভাগ হচ্ছে কি I2 ইকুয়ালস টু বলে দিয়েছে 1/2, এবং রোধের অনুপাত 2:1, তার মানে R1 ভাগ R2 সমান দিয়ে দিচ্ছে কত 2/1। সমান সময়ে মানে দুটোরই সমান সমান, অর্থাৎ T1 ইকুয়ালস টু T2 সমান আছে। দুটি বর্তনীতে তাপের অনুপাত কি হবে, তার মানে তোমাকে H1 ভাগ H2 কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। বলেছে দুটি তড়িৎ বর্তনীতে। এবার দেখো দুটি তড়িৎ বর্তনীতে মানে কি থাকে, ভি ফিক্স থাকে, আই কিন্তু ফিক্স থাকে না। তাহলে এখানে আমরা যে সূত্র ব্যবহার করব সেখানে হচ্ছে কি এইচ সমান হচ্ছে কি ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি আর, এই সূত্র ব্যবহার করব। তার কারণ বর্তনীতে আমাদের বাড়িতে যে বর্তনী সেখানে হচ্ছে কি বিভব ফিক্স থাকে, বিভব ফিক্স থাকে, ঠিক আছে, বিভব ফিক্স থাকে, ঠিক আছে। তাহলে এই সূত্র আমরা যে বর্তনী করছি তাহলে বিভব যে ফিক্স থাকছে সেই ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি আর। আর একটা হচ্ছে কি আমরা কি করতে পারি, এই হচ্ছে কি ফর্মুলা, আর একটা ফর্মুলা হচ্ছে কি কত পেলাম, যে হচ্ছে কি তোমার আই স্কোয়ার আর টি। এখানে যেহেতু আই দিয়ে দিচ্ছে তার মানে এই সমান হচ্ছে কি আই স্কোয়ার আর টি। এই হচ্ছে কি ফর্মুলা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারো, ঠিক আছে। আই স্কোয়ার আর টি বাই হচ্ছে কি তোমার যে কোনো তোমার অনুপাত, এই হচ্ছে কি ফর্মুলা। এই ফর্মুলা তুমি কি করতে পারো, ব্যবহার করতে পারো। আগের ফর্মুলাটা কেন ব্যবহার করতে পারছি না, তার কারণ হচ্ছে কি এখানে দেখো কি দিয়েছে, তোমাকে তড়িৎ প্রবাহের মাত্রা দিয়ে দিচ্ছে, মানে ভি ফিক্সড আছে। তার মানে ভি ফিক্স থাকলে তোমার কীরকম পরিবর্তন হয়, এটার ক্ষেত্রে পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে এই সূত্র হচ্ছে কি তোমার এইচ সমান আই স্কোয়ার আর টি। তাহলে হচ্ছে কি আমরা পেয়ে গেলাম কত, H1 ইকুয়ালস টু I1 স্কোয়ার R1 টি, আর H2 সমান I2 স্কোয়ার R2 ইন্টু টি। তাহলে অনুপাত করো H1 ভাগ H2, তাহলে কত হয়ে যাবে
I1 ভাগ হচ্ছে কি I2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, R1/R2 হয়ে যাবে, আর টি কি হয়ে যাবে, কেটে যাবে। এটা যদি কেটে যায় তাহলে আমরা কত পাবো দেখো, কত পাবো দেখো, এটা দেখো আমাদের হয়ে যাচ্ছে কত, প্রবাহের অনুপাত এখানে দেখো 1/I1/I2 কত আছে, 1/2 তার হচ্ছে কি হোল স্কোয়ার, আর এটা দেখো কত আছে, শুধু 2 আছে, তাহলে কত হয়ে যাবে 1/4 × 2, তার মানে কাটাকাটি করলে কত হবে 1/2, তার মানে H1:H2 সমান সমান কত আসবে 1:2 আসলো, কত আসলো 1:2 আসলো, ঠিক আছে। তার মানে অনুপাত কত হলো আমরা বুঝে গেলাম যে কত হবে 1:2, তাহলে আমরা 3 নম্বরটা কমপ্লিট করলাম। তাহলে অনুপাত দিলে কেমনভাবে করতে হবে সেটা হবে, আমরা এখানে কারেন্ট দিয়ে দেখালাম, যদি ভোল্টেজ দিয়ে দেয় তাহলে তুই আগে যেটা দেখালাম H = V²T/R ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। এবার হচ্ছে কি 4 নম্বর বলেছে 484 তোমার হচ্ছে কি ওহমের মধ্য দিয়ে দুই প্রান্তে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 2 মিনিটে কত জুল তাপ উৎপন্ন হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি বলে দিয়েছে দেখো, আর তোমাকে বলে দিয়েছে কত 484 ওহম, আর কি বলে দিয়েছে ভি সমান তোমাকে দিয়েছে দেখো 220 ভোল্ট, ঠিক আছে। আর কি দিয়ে দিয়েছে, সময় দিয়েছে দেখো, সময় হচ্ছে কি 2 মিনিট দিয়েছে, 2 মিনিট মানে হচ্ছে কি কত 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এবার এখানে দেখো ভি দিয়েছে, এখানে কিন্তু আই দিইনি, তাহলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, H সমান হচ্ছে কি V²T/ হচ্ছে কি R ফর্মুলা ব্যবহার করব, V²T/R ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখানে মান বসিয়ে দাও, V² মানে হচ্ছে কি কত দেখো 220 × 220, আর টি মানে হচ্ছে কি 120 ডিভাইডেড বাই হচ্ছে কত 484। এবার দেখো 22 কত হয় 484 হয়, ইন্টু দুটো তোমার হচ্ছে কি পাশে দুটো কত হবে 0 হবে, ইন্টু 120, এখানে কত হবে 484, এটা যদি তুমি কেটে দাও কত হবে 100 হবে, 100 করলে কত 12, আর হচ্ছে কি 3টে 0, এই হচ্ছে কি 12 পর কত হয়ে গেল 3টে 0, তাহলে এত জুল কত তাপ উৎপন্ন হলো, এত জুল তাপ উৎপন্ন হলো। তাহলে 4 নম্বর আমরা ফর্মুলা ইউজ করলাম। আগের 3 নম্বর পর্যন্ত যে ফর্মুলা ইউজ করছিলাম সেটা হচ্ছে কি H = I²RT, আর 4 থেকে দেখো ফর্মুলা হয়ে গেল কত V²T/R, কারণ এখানে ভি তোমাকে প্রদান করেছে। এবারে দেখো আমরা 5 নম্বর প্রবলেমটা আলোচনা করব। 5 নম্বর প্রবলেমে কি বলা আছে, একটি বৈদ্যুতিক হিটার একটি কেটলির জলকে 15 মিনিটে ফোটাতে পারে। তাপন কুণ্ডলীর দৈর্ঘ্য কি পরিবর্তন ঘটালে সেটি ওই পরিমাণ জলকে 5 মিনিটে ফোটাতে পারবে। তাহলে এখানে যে জিনিসটা আমরা সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে কি, এই যে কোনো আমরা বাড়িতে যখন কোনো বর্তনী ব্যবহার করি সেখানে দেখো 220 ভোল্ট, অর্থাৎ বিভবটা তোমার কি থাকে ফিক্স থাকে। তার মানে আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব H সমান হচ্ছে কি V²T/ হচ্ছে কি আর, এই হচ্ছে কি ফর্মুলাটা ইউজ করব। আরে এখানে দেখো হিটারে কি থাকে, ভেতরে হচ্ছে কি একটা তারের কুণ্ডলী থাকে। এবার তারের কুণ্ডলীর দৈর্ঘ্য যদি পরিবর্তন করো তাহলে কি হয়, রোধের পরিবর্তন হয়। তাহলে আমরা দুটি ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস আমরা রোধ ধরবো। তাহলে প্রথম ক্ষেত্রে ধরো হচ্ছে কি বলা হয়েছে তোমার রোধ আমরা কত ধরে নিই, R1 ধরে নিই, আর তোমার হচ্ছে কি সময় তোমাকে বলে দিয়েছে কত T1 সমান তোমাকে বলে দিয়েছে 15 মিনিট। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে তোমার কি দ্বিতীয় ক্ষেত্রে রোধ আমরা R2 ধরে নিই, আর সময় তোমাকে T2 বলে দিয়েছে কত তোমার হচ্ছে কি 5 মিনিট। এবং দুটোতেই দেখো ভি কি থাকছে, দুটোর ক্ষেত্রে হচ্ছে কি ভি সমান, ভি একই থাকছে, ভি হচ্ছে কি একই থাকছে, ঠিক আছে একই থাকে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, প্রথম ক্ষেত্রে আমাদের হবে কত H সমান হচ্ছে কি কত V²T1/R1। দ্বিতীয় ক্ষেত্রে হবে কত, এ দেখো H1 ধরি, আর এটা হচ্ছে কি কি ধরি 2 ধরি, একটা H1 ধরলাম আর একটা H2 ধরলাম।
H2 সমান কত হবে ভি স্কোয়ার T2 বাই হচ্ছে কি R2। এবার এই দুটো যে তার উৎপন্ন হলো, সেই তোমার হচ্ছে কি তাপ উৎপন্ন হলো, সেই তাপের হচ্ছে কি এরা একই পরিমাণ একই হারে তোমার কি করবে তাপ উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই দুটো কি হবে, এই দুটো হচ্ছে কি আমাদের কি হলো এইচ ভি স্কোয়ার T1 বাই R1 ইকুয়ালস টু ভি স্কোয়ার T2 বাই হচ্ছে কি R2। এই দুটো কি হবে সমান হলো। কেন সমান হলো, তার কারণ তাপ ভোল্টেজ যে কোনো পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে শুধু কি পরিবর্তন হচ্ছে, কারণ একই সব জিনিস আমরা ব্যবহার করছি। তাহলে তাপ আর রোধের পরিবর্তন করলে বাকি জিনিসটা কি থাকবে, ঠিক থাকবে। তাহলে ভি ভি তোমার কি হয়ে গেল, কেটে গেল। তার মানে R1 বাই R2 সমান সমান T1 বাই হচ্ছে কি T2। তাহলে T1 দেখো কত দিয়ে দিয়েছে, T1 দিয়ে দিয়েছে তোমার হচ্ছে কি 15, আর এটা হচ্ছে কি ধরো 5। তার মানে কত হলো, এরকম 3 হলো। কত হলো 3। তার মানে R2 বাই হচ্ছে কি R1 সমান কত হলো 1/3। তাহলে এই হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। তাহলে উষ্ণতার পার্থক্য অর্থাৎ রোধের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার আমরা রোধ আর উৎপন্ন তাপ একে অপরের কী হয় সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্যের সঙ্গে রোধের কী রকম সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে সেই সমানুপাতিক সম্পর্ক করলে রোধ এবং দৈর্ঘ্য কী হয় সমানুপাতিক সম্পর্ক। এবার আমরা কি রোধ অর্থাৎ রোধ আর এল হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি R2 বাই হচ্ছে কি R1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি L2 বাই L1 সমান সমান কত হয়ে যাবে 1/3। তাহলে L2 সমান কত হয়ে যাবে দেখো L1 বাই হচ্ছে কি 3। তার মানে কি করতে হবে, তার মানে প্রাথমিক দৈর্ঘ্যের 3 ভাগ করতে হবে, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের 1/3 অংশ করতে হবে। তাহলে সে কি হবে 5 মিনিটে কি হবে ওটা উইকেটলি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। এবার দেখো আমরা 5 নম্বর প্রবলেমটা করব। 5 নম্বর প্রবলেমে কি বলা আছে দেখো, 5 নম্বর প্রবলেম অর্থাৎ এখানে 6 নম্বরে 5 নম্বর কমপ্লিট করলাম। এবার আমরা 6 নম্বর প্রবলেমটা করব। 6 নম্বর প্রবলেমে কি বলা আছে, বলা আছে সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত অবস্থায় একটি তারের কিছু পরিমাণ তাপ উৎপন্ন করে। তার মানে একটা এরকম তার আছে, সেই তারটা তোমার হচ্ছে কি একটা তার আছে, সেটা হচ্ছে কি এই ধরো এবি তারকে একটা লাইনের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে এর রোধ হচ্ছে কি আর। এবার দৈর্ঘ্য এবার হচ্ছে কি হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা করছি, তাহলে এখানে উৎপন্ন তাপ H সমান কত হবে I স্কোয়ার আর টি। এই হচ্ছে কি তোমার ফর্মুলা I স্কোয়ার আর টি। আর তোমার এখানে যেহেতু I তোমার কি হবে পরিবর্তন হবে, তার জন্য আমরা এই ফর্মুলার পরিবর্তে আমরা কি নেব ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি আর নেব। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, তার কারণ এখানে হচ্ছে কি ভি তোমার হচ্ছে কি ফিক্সড আছে, তার জন্যে কারেন্ট কিন্তু পরিবর্তনশীল। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার এইচ হচ্ছে কি এটা হচ্ছে কি 1 নম্বর ফর্মুলা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই তারটাকে দুটোকে এরকম কি করে দিছে অর্ধেক করে নিয়েছে, অর্ধেক করে নিয়ে অর্থাৎ এটা একটা তার, এটা একটা রোধ দেখিয়ে দিই। তাহলে এটা একটা ছোট্ট রোধ হলো আর এটা একটা ছোট্ট রোধ হলো। তাহলে দুটো তারকে এরকমভাবে জুড়ে দিচ্ছ, তাহলে কত উৎপন্ন তাপ হবে। তাহলে এটা হচ্ছে কি কত R/2, এটা হচ্ছে কি R/2। তার কারণ হচ্ছে কি রোধ যেহেতু কি তোমার হচ্ছে কি দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, তাহলে রোধটাকে যদি কেটে অর্ধেক করে লাগাও তাহলে তার রোধ কত হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে তুল্য রোধ কত হবে R1/R ইকুইভ্যালেন্ট সমান 1 তোমার R/2 প্লাস 1/R/2। তার মানে 2/R প্লাস হচ্ছে কি 2/R, তার মানে কত হয়ে যাবে 4/R, মানে হচ্ছে কি R ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে R/4। তাহলে এক্ষেত্রে উৎপন্ন তাপ কত হবে, এখানে উৎপন্ন তাপ হচ্ছে কি ধরো H, এটাকে আমরা H1 ধরি, এটাকে H2 ধরি। H2 সমান কত হয়ে যাবে ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি
আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে দেখো ভি স্কোয়ার টি আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কি কত, আর বাই 4, তার মানে হচ্ছে কি 4 ওপরে চলে গেল, ভি স্কোয়ার টি বাই হচ্ছে কি আর সমান আমরা কি লিখতে পারি 4H1। তার মানে আগের উৎপন্ন তাপ কত হয়ে যাবে তোমার 4 গুণ হয়ে যাবে, উৎপন্ন তাপ কত হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে, উৎপন্ন তাপ 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হবে। অর্থাৎ আমরা এখানে যে প্রবলেমগুলো আলোচনা করলাম এগুলো তুমি যদি ভালো করে করো তাহলে এই সম্পর্কিত যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারবে। এর প্রয়োজনীয় তথ্য তোমরা এখানে পেয়ে যেতে পারো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তারাও যেন এটা দেখে